সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ঢাকার দিকে তাকালে ভারতকে উড়িয়ে দেবে পাকিস্তান। বাংলাদেশের সাথে হাত মেলাচ্ছে পরমাণু শক্তিধর পাকিস্তান। अगर आप किसी ने निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज ऐसे मिजाइल से दूर नहीं है। এবার ভারতকে পরাজিত করতে বাংলাদেশের সাথে হাত মেলাচ্ছে পরমাণু শক্তিধর পাকিস্তান। ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, তাহলে পাকিস্তানের মিসাইল কিন্তু দূরে নয়। এমন হুঁশিয়ারি কে দিয়েছেন জানেন? পাকিস্তানের কোনো সাধারণ নাগরিক নয়, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দল মুসলিম লীগ এনের এক নেতা ভারতকে লক্ষ্য করে করা এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের আগ্রাসী বা ক্ষতিকর উদ্দেশ্যে নজর দেয়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র তার জবাব দিতে প্রস্তুত থাকবে। তার এই বক্তব্যের পর বদলে গেছে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম লীগ এনের নেতা কামরান সাঈদ উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন। একটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা খারাপ কোনো উদ্দেশ্যে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করে, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু দূরে নয়। তিনি আরও বলেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত ধারণা চাপিয়ে দেবার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা কখনোই মেনে নেবে না। উসমানীর দাবি, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে পিছপা হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে উত্তপ্ত করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। সামরিক সহযোগিতার প্রস্তাব দিয়ে উসমানী বলেন, আমাদের প্রস্তাব হল বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যদি এমন কোনো সামরিক জোট গঠিত হয়, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা যেমন ঐতিহাসিকভাবে সত্য, তেমনি পাকিস্তানের হঠাৎই বাংলাদেশ প্রেম বা সুরক্ষার মনোভাবকেও কেবল নিঃস্বার্থ দরদ হিসেবে দেখার অবকাশ নেই। এর পেছনে লুকিয়ে আছে ভারতের প্রতি তীব্র প্রতিশোধ স্পৃহা, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য রক্ষার চেষ্টা এবং 1971 সালের সেই ঐতিহাসিক পরাজয়ের গ্লানি মুছে ফেলার এক সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক এবং ঐতিহাসিকভাবে অবিচ্ছেদ্য। বাংলাদেশে 3 দিক ভারত বেষ্টিত হওয়ায় নিরাপত্তা এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারতের একটি প্রাকৃতিক আগ্রহ থাকে। তবে এই আগ্রহ যখন আধিপত্য কায়েমের চেষ্টায় রূপ নেয়, তখন তা জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। ভারত সবসময় চায় বাংলাদেশে এমন একটি সরকার থাকুক যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে না এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেবে না। কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভারত যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করে, তখনই সার্বভৌমত্বের প্রশ্নটি বড় হয়ে ওঠে। ভারতের এই প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা পাকিস্তানের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করে দেয়। পাকিস্তান চায় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে থাকা ভারত বিরোধী মনোভাবকে পুঁজি করে দেশটিতে নিজেদের হারানো প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করতে। সুতরাং পাকিস্তান যখন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় মিসাইল ব্যবহারের কথা বলে, তখন বুঝতে হবে এটি মূলত ভারতের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। পাকিস্তানের এই তথাকথিত দরদ কি আসলেই আন্তরিক, নাকি এটি ভারতের প্রতি অতীতের প্রতিশোধ? বিশ্লেষকদের মতে এটি মূলত শত্রুর শত্রু আমার বন্ধু এই নীতির প্রতিফলন। 1971 সালে ভারত সরাসরি যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিল, যা পাকিস্তানি মানসিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য ছিল একটি চরম অপমানের বিষয়। পাকিস্তান আজও সেই পরাজয় ভুলতে পারেনি। তাদের কাছে বাংলাদেশ কেবল একটি স্বাধীন দেশ নয়, বরং ভারতের কাছে তাদের পরাজয়ের একটি জীবন্ত প্রতীক।
বর্তমান প্রেক্ষাপটে যখন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র হয়, তখন পাকিস্তান একে ভারতের প্রতিশোধ নেওয়ার একটি সুযোগ হিসেবে গ্রহণ করে। তারা চায় ভারতের ঘরের কাছে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে, যাতে ভারত তার পুরো মনোযোগ বাংলাদেশের সীমান্তে রাখতে বাধ্য হয় এবং পাকিস্তানের ওপর চাপ কিছুটা হলেও কমে। তাই পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি ভালোবাসা নয়, বরং ভারতের প্রতি প্রতিশোধ নেওয়ার একটি অংশ হিসেবেই দেখা হয়। পাকিস্তানের এই তৎপরতার পেছনে নির্দিষ্ট কিছু স্বার্থ কাজ করে। প্রথমত, সামরিক স্বার্থ। ভারত যদি বাংলাদেশের সামরিক বা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়, তবে পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ভারতের শক্তি কিছুটা হলেও শিথিল হতে পারে। দ্বিতীয়ত, ভূ রাজনৈতিক স্বার্থ। পাকিস্তান চায় বাংলাদেশ যেন সার্ক বা অন্যান্য আঞ্চলিক সংস্থায় ভারতের একাধিপত্যকে চ্যালেঞ্জ করে এবং পাকিস্তানের বলয়ের কাছাকাছি আসে। তৃতীয়ত, মুসলিম বিশ্বের রাজনীতি। পাকিস্তান সবসময় নিজেকে মুসলিম দেশগুলোর নেতা বা অভিভাবক হিসেবে তুলে ধরার চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রে এই ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তারা ভারতের হিন্দুত্ববাদী সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর মুসলিম ব্লক তৈরির স্বপ্ন দেখে। তাদের এই স্বার্থসিদ্ধির জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা একটি চমৎকার অজুহাত মাত্র। ভারতের আধিপত্য বনাম পাকিস্তানের সুরক্ষা কামনার এই লড়াইয়ে বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। পাকিস্তান কি আসলেই বাংলাদেশের ভালো চায়? যদি তাই হতো, তবে তারা 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাইত বা আটকে পড়া সম্পদ ও নাগরিকদের সমস্যার সমাধান করত। কিন্তু তারা তা না করে কেবল ভারতের বিরুদ্ধে যুদ্ধাংদেহী মনোভাব দেখাচ্ছে। এটি ইঙ্গিত দেয় যে পাকিস্তান আসলে বাংলাদেশকে নিজেদের ভূ রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। তারা চায় ভারত ও বাংলাদেশের মধ্যে এমন এক চিরস্থায়ী সংঘাত থাকুক যা ভারতকে সবসময় অস্থির রাখবে। অন্যদিকে ভারতও যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে যথাযথ সম্মান না দিয়ে কেবল নিজের স্বার্থকে বড় করে দেখে, তবে পাকিস্তানের মতো এই তৃতীয় পক্ষগুলো বারবার এমন উস্কানি দেবার সুযোগ পাবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার তিক্ত সংঘাতের ইতিহাস কোনো একটি নির্দিষ্ট ঘটনার ফসল নয়, বরং এটি দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক, ধর্মীয় এবং ভৌগোলিক বিরোধের এক জটিল সম্মিশ্রণ। এই তিক্ততার সূচনা হয় 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানে ধর্মের ভিত্তিতে দেশভাগের মধ্য দিয়ে। সেই সময় লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়া এবং দেশভাগজনিত সাম্প্রদায়িক দাঙ্গা উভয় দেশের মানুষের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি করে। তবে এই শত্রুতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কাশ্মীর ইস্যু। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের দাবি করায় 1947, 1965 এবং 1999 সালে বড় ধরনের যুদ্ধে লিপ্ত হয়। ভারত একে তাদের অখণ্ড অংশ মনে করে, অন্যদিকে পাকিস্তান একে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিজেদের দাবি করে। এই অমীমাংসিত ভূখণ্ডগত বিরোধ আজও দক্ষিণ এশিয়ার শান্তির পথে প্রধান অন্তরায় হয়ে আছে। কাশ্মীর ছাড়াও 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই তিক্ততাকে এক চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। ভারতের সহযোগিতায় পাকিস্তানের দ্বিখণ্ডিত হওয়া এবং পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর স্বাধীনতা লাভ পাকিস্তানি সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের জন্য ছিল এক চরম অপমানের বিষয়। এই পরাজয়ের গ্লানি পাকিস্তান আজও বয়ে বেড়াচ্ছে, যা ভারতকে পর্যদস্ত করার এক দীর্ঘমেয়াদী প্রতিহিংসায় রূপ নিয়েছে। এছাড়া গত কয়েক দশকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড এই সংঘাতকে আরও বিষিয়ে তুলেছে। 2001 সালে ভারতের সংসদে হামলা এবং 2008 সালের মুম্বাই হামলার মতো ঘটনাগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমান সময়ে এই সংঘাত কেবল ভূমির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় রূপ নিয়েছে। উভয় দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়ায় এই তিক্ততা এখন বৈশ্বিক উদ্বেগের কারণ। ভারত ও পাকিস্তান উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে লিপ্ত থাকার অভিযোগ করে থাকে। রাজনৈতিক আদর্শের ভিন্নতা, ঐতিহাসিক পরাজয়ের স্মৃতি এবং একে অপরের প্রতি চরম আস্থার সংকট এই সংঘাতকে এমন এক চক্রে আবদ্ধ করেছে যেখান থেকে বেরিয়ে আসা বর্তমানে প্রায় অসম্ভব বলে মনে হয়। ফলে শান্তি আলোচনার প্রতিটি উদ্যোগ কোনো না কোনো নতুন উত্তেজনার মুখে বাধাগ্রস্ত হয় এবং এই তিক্ততা বংশ পরম্পরায় অব্যাহত থাকে। পাকিস্তানের এই হুঁশিয়ারি কি তাহলে একটি রাজনৈতিক প্রচারণা? তারা জানে যে আধুনিক যুগে কোনো দেশ অন্য দেশের জন্য সরাসরি মিসাইল আক্রমণ করবে না, বিশেষ করে যেখানে ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ। তবে এই বক্তব্যের মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ মানুষের একটি অংশের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে এবং ভারতকে বার্তা দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তান এখনও শেষ হয়নি।